আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি এসএস টিচার স্কুলের আজকের বিজিএস ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো এবং অবশ্যই অনেক অনেক পড়াশোনা করছো, তাই না? কারণ আমাদের কিন্তু সামনে বার্ষিক পরীক্ষা আসলে আমাদের অনেক ধরনের চাপ থাকে, অনেক ধরনের প্রেশার লাগে, প্যারা লাগে যে আমাদের অনেক পড়া কীভাবে শেষ করবো। তাই পড়াশোনা তো অবশ্যই করতেই হবে। আমি তোমাদের হিমেল ভাইয়া, আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছি। এটাই আমার পরিচয়, আর তোমাদেরকে পড়াই। আমরা আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটার আমাদের ৮ নাম্বার যে চ্যাপ্টারটা দেওয়া সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বাংলাদেশের নৃগোষ্ঠী, আমাদের বইয়ের ৮ নাম্বার চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা বা বিজিএসের কিন্তু অন্যান্য অনেক চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলোতে অনেক ইতিহাস, অনেক তথ্য দেওয়া। এই কারণে কিন্তু আমরা বিজিএস পড়তে প্যারা খেয়ে যাই। কিন্তু এইসবকেও কিন্তু ট্রিকের মাধ্যমে, একটু নিজেদের মেমোরিকে মনে করার মাধ্যমে আমরা ইজিলি এই প্যারাগুলো কাটিয়ে উঠতে পারি। তাহলে চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক এবং ইজিলি কীভাবে আমরা আসলে এই চ্যাপ্টারটা পড়তে পারি সেটা দেখা যাক। বাংলাদেশের নৃগোষ্ঠী এই চ্যাপ্টার থেকে আমাদের বইয়ে 5টা নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে: চাকমা, মারমা, গারো, সাঁওতাল, রাখাইন, তাই না? এই 5টা নৃগোষ্ঠীর মধ্যে কিন্তু কমন 5টি বৈশিষ্ট্য দেওয়া আছে। 4টি বৈশিষ্ট্য ডিরেক্ট বইতে হাইলাইট করা, একটা বৈশিষ্ট্য লাস্টে যেটা দেওয়া ভৌগোলিক অবস্থান, সেটা হাইলাইট করা নেই বইতে। কিন্তু এটাও কিন্তু পড়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। সামাজিক অবস্থা, তাদের ধর্মীয় অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা আর ভৌগোলিক অবস্থান। এখন এই 5টা থেকে এক একটি নৃগোষ্ঠীর মানুষরা কিভাবে তা পালন করে সেটা আমরা পড়ব। তাহলে দেখো, প্রথমে কি বলা হচ্ছে ভাইয়া? চাকমা সমাজের মূল অংশ পরিবার। এই যে চাকমা সমাজ, এটা ফ্যামিলি দিয়ে পরিচালিত হয়, যেখানে পিতৃতান্ত্রিক, চাকমা পরিবার পিতৃতান্ত্রিক। এমন আমাদের বইয়ে যেই নৃগোষ্ঠীদের কথা বলা হচ্ছে, এই 5টার মধ্যে কিন্তু সবগুলাই অলমোস্ট একটা বাদে পিতৃতান্ত্রিক। গারো সমাজ মাতৃতান্ত্রিক, মাতৃসূত্রীয় সমাজ গারোদের। তাছাড়া বাকি যে 4টা নৃগোষ্ঠী তাদের কিন্তু পিতৃতান্ত্রিক। চাকমা সমাজের রাজার পদ হয় বংশানুক্রমিক, অর্থাৎ ধরো তুমি রাজার ছেলে, তাহলে তুমি কিন্তু পরবর্তী রাজা হবে। এইভাবে কিন্তু বংশানুক্রমিক মানে বংশ অনুক্রমে সেইভাবে রাজার পদটা চলতে থাকে। এই যে চাকমা পরিবার, চাকমা সমাজ, এখানে দেখা যায় যে চাকমা পরিবার, কয়েকটা চাকমা পরিবার নিয়ে হয় একটি পাড়া, কয়েকটা পাড়া নিয়ে হয় একটা মৌজা, এবং কয়েকটা মৌজা নিয়ে হয় একটা চাকমা সার্কেল। পাড়াকে চাকমাদের ভাষায় এখানে বলা হচ্ছে আদাম। চাকমারা কিন্তু পাড়াকে আদাম বলে থাকে। এখানে পরিবারের প্রধান থাকে কে? পিতা। পাড়ার প্রধান কে থাকে? কারবারি। মৌজার প্রধান কে থাকে? হেডম্যান। প্রধান মানে কি? হেড না, হেড মানে তো মাথা, প্রধান হচ্ছে হেডম্যান। আর চাকমা সার্কেলের প্রধান যে থাকে তাকে বলা হচ্ছে চাকমা রাজা। এইরকম আমরা কিন্তু সেম না হলেও প্রায় কাছাকাছি বোমাং চিফ বা বোমাং সার্কেল নামে একটা স্ট্রাকচার আমরা পরবর্তীতে যখন মারমাদেরকে নিয়ে পড়ব তখন আমরা দেখতে পারবো যে মারমা সমাজে কিভাবে আসলে এই চাকমাদের সামাজিক ব্যবস্থার মতোই একটা বোমাং চিফ বা বোমাং সার্কেল থাকে। এখানে যেমন চাকমা সার্কেল বলা হচ্ছে, মারমাদের ওই সার্কেলটা হচ্ছে বোমাং সার্কেল। আচ্ছা, ধর্মীয়ভাবে চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। এখানে আমরা যদি একটু খেয়াল করি ভাইয়া, আমাদের বইয়ে 5টা নৃগোষ্ঠী, তার মধ্যে শুধুমাত্র গারো এবং সাঁওতালরা বাদে চাকমা, মারমা, রাখাইন এই 3টা নৃগোষ্ঠীর মানুষই কিন্তু বৌদ্ধ ধর্ম পালন করে। আর গারোদের এবং সাঁওতালরা কিন্তু বর্তমানে খ্রিস্ট ধর্ম পালন করে। চাকমাদের এই যে বৌদ্ধ ধর্মাবলম্বী, তাদের একটা বৌদ্ধ মন্দির আছে যার আরেকটা নাম হচ্ছে কিয়াং এবং বৌদ্ধ মন্দির, এই দুটো কিন্তু সেম। তাদের প্রধান ধর্মীয় উৎসব খুবই বেসিকগুলো দেওয়া: বৈশাখী পূর্ণিমা, যেদিন গৌতম বুদ্ধ জন্ম লাভ করে, মৃত্যু লাভ করে এবং বুদ্ধত্ব প্রাপ্ত হয়, অর্থাৎ গৌতম বুদ্ধ আসলে যেদিন বুদ্ধ হয়ে ওঠে। তাছাড়া মাঘী পূর্ণিমার রাতে কিয়ান বা পেগোডার প্রাঙ্গণে মানে হচ্ছে মাঠে, হ্যাঁ, ওই বৌদ্ধ মন্দির বা পেগোটার যে মাঠটা থাকে সেখানে কিন্তু তারা গৌতম বুদ্ধকে স্মরণ করে ফানুস উড়িয়ে থাকে। কেমন জিনিসটা কিন্তু বেশ মজার, তাই না? চাকমা সমাজে মৃতদেহ দাহ করা অর্থাৎ পুড়িয়ে ফেলা হয়। এরপর চাকমাদের অর্থনৈতিক ব্যবস্থার দিকটা আমরা দেখি। চাকমাদের প্রধান জীবিকার উপায় হচ্ছে কৃষিকাজ করা। আমরা যদি বইটা একটু খেয়াল করি ভাইয়া, প্রত্যেকটা নৃগোষ্ঠীর মানুষের কিন্তু জীবিকার প্রধান উপায় হিসেবে কৃষিকাজ বলা হয়েছে। কারণ আমরা জানি
বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে থাকে, কৃষিজীবী, তাই না? এই কারণে চাকমাদেরও কিন্তু এই কৃষিকাজ, মারমা, গারো, সাঁওতাল, রাখাইন সব নৃগোষ্ঠীর মানুষদের এই যে জীবিকা, জীবনে আয় উপার্জন করার যে প্রধান উপায় সেটা হচ্ছে কৃষিকাজ করা। কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে চাকমারা যে পদ্ধতিতে কৃষিকাজ করে সেটাকে বলা হয় জুম চাষ করা, যেখানে ঘুরে ঘুরে স্থানান্তরের মাধ্যমে চাষাবাদ করা হয়। এই ঘুরে ঘুরে স্থানান্তর মানে কি ভাইয়া? ধরো এখানে একটা জমি, এখানে আরেকটা জমি, এক জমিতে আমি 1 বছর চাষ করলাম, সেকেন্ড বছর কিন্তু আমি এই জমিতে চাষ করব। ফার্স্ট বছর আমি যে জমিতে চাষ করেছি, সেকেন্ড বছর আমি আর সেই জমিতে চাষ করব না। এটা করা হয়, এখানে বলা হচ্ছে দেখো, পাহাড়ের বনভূমি কেটে পুড়িয়ে অল্প কয়েক বছর চাষাবাদের পর কয়েক বছর চাষ করে দীর্ঘ সময় সেই জমিগুলোকে ফেলে রাখা হয় যাতে সেই জমিগুলো উর্বর হয়ে উঠতে পারে। কিন্তু এই কৃষিকাজ ছাড়াও বর্তমানে কিন্তু চাকমারা হাল চাষ করা, জুম চাষের বাইরে আর কি, হাল চাষ করা, বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিও তারা করছে। এখন আমরা দেখব যে চাকমাদের সাংস্কৃতিক ব্যবস্থা বা সাংস্কৃতিক অবস্থাটা কেমন। চাকমারা নিজেদের তাঁত, মানে নিজেরাই যে তাঁত বানায় সেটা দিয়ে পোশাক তৈরি করে, যেখানে নারীদের পোশাকের নাম হচ্ছে পিনন ও হাদি। আর চাকমা পুরুষেরা একরকম মোটা সুতার জামা, ধুতি ও গামছা পরতো এবং মাথায় পাগড়ি বাঁধত। ইদানিং কিন্তু তারাও শার্ট, প্যান্ট, লুঙ্গি, ইউজুয়াল যে পোশাক আছে সেসবই পরছে। চাকমা নারীদের তৈরি যে কাপড়, এই যে একটু আগে আমরা দেখলাম যে চাকমারা নিজেদের তাঁত দিয়ে পোশাক তৈরি করে, তেমনি চাকমাদের তৈরি করা যে কাপড় তার মধ্যে একটা ফেমাস কাপড় হচ্ছে ফুলগাদি, এবং তারা ওড়নাও তৈরি করে যেটা কিনা দেশে বিদেশে প্রচণ্ড পপুলার। কেমন? আর চাকমারা কিন্তু বাঁশ বা বেত দিয়ে বিভিন্ন ঝুড়ি, পাখা, চিরুনি, বাদ্যযন্ত্র এইসবও তৈরি করে থাকে। এখন একটা জিনিস আমরা যদি খেয়াল করি ভাইয়া, আমরা একটু যদি বইটাও দেখি, যে আমরা যে কোনো নৃগোষ্ঠীর যখন সাংস্কৃতিক অবস্থা দেখছি তখন কিন্তু আমাদের কয়েকটা কমন ব্যাপার থাকে। সেই কমন ব্যাপারগুলো কি কি এখানে লিখে দিচ্ছি। একটা হচ্ছে খাদ্য, 2 নম্বরে হচ্ছে পোশাক, এবং 3 নম্বরে কি বলতো ভাইয়া? 3 নম্বরে হচ্ছে উৎসব। এই 3টা জিনিসই আমরা মূলত দেখতে পারি। আমরা একটু আগে তাদের পোশাক দেখলাম, এখন আমরা খাদ্য আর উৎসব দেখব। চাকমাদের প্রধান খাবার আমাদের মতোই ভাত, এবং আমাদের মতোই তারা শাকসবজি, মাছ, মাংস খেতে পছন্দ করে। শুধু চাকমাদের প্রিয় খাদ্য বলে এখানে বাঁশকরল বলা হচ্ছে। বাঁশকরল হচ্ছে খুবই কম বয়সী কচি যে বাঁশ আছে, সেই বাঁশ সিদ্ধ করে খাওয়া হয়। এবং চাকমারা কিন্তু হাডুডু, কুস্তি, ঘিলাখাড়া খেলতে ভালোবাসে, এবং চাকমা ছোট মেয়েরা বউচি খেলে। এই যে 4টা তাদের প্রিয় খেলার কথা বলা হচ্ছে, তার মধ্যে কিন্তু হাডুডু, কুস্তি, বউচি আমাদের গ্রাম বাংলায় প্রচণ্ড ফেমাস, তাই না? গ্রাম বাংলায় কিন্তু খেলা হয়। শুধু এখানে আনকমন হচ্ছে ঘিলাখাড়া, একটা খেলা। কেমন? চাকমাদের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ উৎসব হিসেবে বলা হচ্ছে বিজু, যেটা মূলত এখানে দেখো বিজু কাকে বলে, বিজু কি, যদি এই প্রশ্নটা আসে আমাদের সংজ্ঞায়, আমরা কিন্তু এখান থেকেই অ্যান্সার করতে পারবো যে বাংলা বর্ষের শেষ 2 দিন আর নববর্ষের প্রথম দিন, অর্থাৎ পয়লা বৈশাখের প্রথম দিন আর চৈত্র মাসের শেষ 2 দিন। চৈত্র তো বাংলার শেষ মাস, তাই না? এই 3 দিন কিন্তু তারা বিজু উৎসব পালন করে। আর এখানে আরও 2টা তথ্য দেওয়া যে অন্যান্য নৃগোষ্ঠীর তুলনায় চাকমারা একটু বেশি শিক্ষিত, এবং চাকমাদের কিন্তু নিজস্ব ভাষা এবং বর্ণমালা রয়েছে। সব নৃগোষ্ঠীর মধ্যে কিন্তু এটা নেই যে তাদের নিজস্ব ভাষা এবং বর্ণমালা দুটোই রয়েছে। কেমন? এরপরে আমরা চাকমাদের ভৌগোলিক অবস্থান দেখব। এখানে বইয়ে আমাদেরকে এখানে খেয়াল করো ভাইয়া, যে 5টা নৃগোষ্ঠী পড়ানো হচ্ছে ভাইয়া, তার মধ্যে কিন্তু চাকমা এবং মারমা তারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাস করে, আর গারো, সাঁওতাল, রাখাইন তারা কিন্তু সমতলের বাস করা নৃগোষ্ঠী। এখানে ভৌগোলিক অবস্থানে পার্বত্য চট্টগ্রামে বাস করে রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলায়। কেমন? কারণ পার্বত্য চট্টগ্রাম বলতে কিন্তু এই 3টা জেলাকেই বোঝানো হয়, অর্থাৎ রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলা হবে। আর চাকমারা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক, তাদের বাংলাদেশের বাইরেও ভারতের অরুণাচল, মিজোরাম, ত্রিপুরা এইসব অঞ্চলে তারা বাস করে। তাহলে আমরা কিন্তু এই যে একটা পড়ছিলাম, এটা পড়তে পড়তে কিন্তু এই যে সেম জায়গায়, হ্যাঁ, এই যে এতটুকু জায়গা পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে আর কারা বাস করে? মারমারা। আমরা আরেকটা বের করে ফেললাম। আবার
ম্যাক্সিমাম, হ্যাঁ, শুধু সাঁওতাল বাদে বাকি যারা রয়েছে বাকি নৃগোষ্ঠীর মানুষরা কিন্তু মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। সাঁওতালরা হচ্ছে অস্ট্রালয়েড। আবার এই যে বাংলাদেশের বাইরে চাকমারা কোথায় বাস করে সেটাও আমরা দেখলাম। প্রিয় খাদ্য বা অর্থনৈতিক দিক থেকে কৃষি যে কমন কাজ, সেটা কিন্তু এই যে আমরা আমাদের এই যে পাঁচটা নৃগোষ্ঠী দেওয়া, পাঁচটায় এতগুলো তথ্য পড়তে হবে, কিন্তু জিনিসটা কিন্তু আসলে ভাইয়া খুবই ইজি যদি আমরা একটু ব্রেন খাটিয়ে চিন্তা করি। কীভাবে ভাইয়া? এদের মধ্যে আমরা বইয়ে যা যা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে কিন্তু মিলও আমরা দেখতে পাচ্ছি, ধর্মীয় প্র্যাকটিসের দিক থেকে, ধর্মীয় চর্চার দিক থেকে, সামাজিক চর্চার দিক থেকে, অর্থনৈতিক চর্চার দিক থেকে। আমাদের এখানে যদি এক্সেপশন হয় তাহলে আমরা হয়তো সংস্কৃতির দিকে একটা এক্সেপশন দেখি, আর ভৌগোলিক অবস্থান, এক একজন এক এক জায়গায় বাস করা বা এক এক জায়গা থেকে আসা, কিংবা এক একটি নৃগোষ্ঠী, সেটাও তো মিলে গেল। অর্থাৎ আমাদের কিন্তু প্যারা খাওয়া বা ভয় পাওয়ার কিছু নেই। ম্যাক্সিমামে কিন্তু আমরা এরকম চ্যাপ্টারগুলোতে অনেক মিল অমিল এইসবের মাধ্যমেও অনেক তথ্য থাকলে সেটা মনে রাখতে পারি। গারোদের সামাজিক জীবন হচ্ছে মাতৃসূত্রীয়, যেটা হচ্ছে এক্সেপশন। মাতৃসূত্রীয়তে বলা হচ্ছে মাহারি বা মাতৃগোত্র পরিচয় থাকে তাদের, এবং মাতার বংশ অর্থাৎ মায়ের বংশ ধরেই গারোদের চাচি গোত্র ও মাহারি বা মাতৃগোত্র নির্ণয় করা হয়। গারো সমাজে বেশ কয়েকটা দল আছে, এর মধ্যে 5টা দলের নাম বলা হচ্ছে: সাংমা, মারাক, মোমেন, শিরা, আরেং। এই 5টা দল বিভিন্নভাবে এই সমাজটাতে, এই যে আমরা এখানে এসে কথা বলছি গারোদের সমাজ নিয়ে, সেই সমাজে কিন্তু থাকে। ধর্মীয় দিকটা কি? ধর্মীয় দিকে এখানে বলা হচ্ছে গারোরা বর্তমানে খ্রিস্ট ধর্ম পালন করে, এবং খ্রিস্ট ধর্মের যে কমন উৎসব আমরা জানি সবাই যে বড়দিনই তারা উৎসব হিসেবে পালন করে। কিন্তু গারোদের কিন্তু আদি ধর্মের মানে পূর্বে পালন করা যে ধর্ম ছিল সেই ধর্মের নাম ছিল সানসারেক, যেইখানে তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত। এখানে 5টা দেবদেবীর নাম বইতে দেওয়া আছে, তার মধ্যে তাদের প্রধান দেবতার নাম হচ্ছে তাতারা রাবুগা। আর বাকি 4টা যে দেবদেবীর নাম দেওয়া হচ্ছে সেসব হচ্ছে সালজং, সুসিমে, গোয়েরা, মেন। সালজং, সুসিমে, গোয়েরা, মেন, এই 4টা। তাহলে এইটাও শেষ। তাহলে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমাদেরকে আসলে কিন্তু এই যে প্রত্যেকটা বৈশিষ্ট্য যে আমরা পড়ি, আমরা যদি একটু কিওয়ার্ডগুলো একটু গুরুত্ব দিই তাহলে কিন্তু আমাদের পড়াটা অনেক সহজ হয়ে যায়, তাই না? অর্থনৈতিক দিক থেকে গারোরাও কৃষিকাজ করে, তারাও জুম চাষে অভ্যস্ত ছিল। কিন্তু এখানে একটা কিন্তু আছে, বর্তমানে যেহেতু তারা সমতলে বাস করে, জুম চাষ কোথায় হয় ভাইয়া? পাহাড়ে। সমতলে তো আর পাহাড় পাওয়া সম্ভব না, তাই তারাও কিন্তু এখন সমতলে যে গারো হওয়ার কারণে তাদের কিন্তু জুম চাষের সেই প্রচলন বা জুম চাষের যে প্র্যাকটিস ছিল সেটা কিন্তু এখন আর নেই। এবং তারা এখন দেখা যাচ্ছে যে ধান, নানা জাতের সবজি, আনারস এসব উৎপাদন করে থাকে। সাংস্কৃতিক দিক থেকে গারো নারীদের নিজেদের তৈরি পোশাকের নাম হচ্ছে দকমান্দা ও দকশাড়ি, আর পুরুষদের ঐতিহ্যবাহী পোশাকের নাম এখানে বলা হচ্ছে গান্দো। কেমন? আর খাবারের মধ্যে গারোরাও ভাতের সাথে মাছ, শাকসবজি খেয়ে থাকে। তাদের বিশেষ খাবার হচ্ছে কচি বাঁশের গুঁড়ি, যার আরেকটা নাম মেওয়া। এই নামটা কিন্তু গারোরা হয়তো ব্যবহার করে থাকে, মেওয়া, যেটা হচ্ছে কচি বাঁশের গুঁড়ি। তাছাড়াও তারা কলাপাতায় মোড়ানো পিঠা, মেরা পিঠা, তেলে পিঠা, অর্থাৎ আমরা বাঙালি ট্রেডিশনে যে পিঠাগুলো হয়তো বা খেয়ে থাকি সেই পিঠাগুলোও কিন্তু কিছু তারা খেতে পছন্দ করে। উৎসবের মধ্যে গারোদের সামাজিক উৎসব হচ্ছে কৃষিকেন্দ্রিক। প্রধান ও সামাজিক কৃষি উৎসব হলো ওয়ানগালা। এই যে ওয়ানগালা উৎসবটা কিন্তু কৃষির সাথে, হ্যাঁ, নতুন ফসল হবে তখন ওয়ানগালা পালন হবে, এইভাবে ঘটে থাকে। এই সেম প্র্যাকটিসটাও কিন্তু আমরা আমাদের বাঙালি যে প্র্যাকটিস, বাঙালি যে সংস্কৃতি সেখানেও দেখতে পারি, এই কৃষিভিত্তিক সংস্কৃতি চর্চা বা উৎসব। কিভাবে ভাইয়া? আমাদের গ্রাম বাংলায় সবচেয়ে কমন একটা উৎসব হচ্ছে নবান্ন। নবান্ন কখন হয়? যখন হেমন্ত শেষে ভালো ফসল উঠে পড়ে, হ্যাঁ, ফসল ভালোভাবে হওয়ার কারণে সেই ফসলের খাবার খেতে মজা লাগে, তখন কিন্তু নবান্নর অর্থ কিন্তু নতুন অন্ন। এইভাবে কিন্তু নবান্ন পালন করা হয়। আমাদের নবান্নও কিন্তু কৃষিকেন্দ্রিক একটি উৎসব, তেমনই গারোদের কৃষিকেন্দ্রিক উৎসবটা হচ্ছে ওয়ানগালা। বাংলাদেশে গারোদের ভাষা, এই যে গারোদের ভাষার নাম কি সেটা কিন্তু বইয়ে উল্লেখ করা আছে। চাকমাদের ভাষার নাম কি সেটা কি উল্লেখ করা আছে বলো?
না, সেটা উল্লেখ করা নেই। চাকমাদের শুধু বলা আছে যে তাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে। গারোদের নিজস্ব ভাষা আছে, যে ভাষার নাম হচ্ছে এখানে বলা হচ্ছে আচিক, কিন্তু গারোদের কিন্তু নিজস্ব কোনো বর্ণমালা নেই। এই আচিক ভাষাটা হচ্ছে আবার তিব্বতীয় বর্মী ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এটা কিন্তু ভুল করা যাবে না, এই কারণে কিন্তু হাইলাইট করা ভাইয়া। ভৌগোলিক অবস্থানের দিক থেকে বৃহত্তর ময়মনসিংহ জেলায় যত নৃগোষ্ঠী মানুষ বাস করে তার মধ্যে গারোরা সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ সংখ্যায় বেশি। আর এছাড়াও তারা ময়মনসিংহ, টাঙ্গাইলের মধুপুর, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, গাজীপুরের শ্রীপুর, 6টা জায়গা হলো। ম্যাপ যদি খেয়াল করি 6টা জায়গা প্রায় কাছাকাছি, অর্থাৎ এটা মনে রাখা যায়। এই 6টা জায়গার সাথে আরেকটা +1 হবে, সেটা হচ্ছে সিলেটেও কিছু সংখ্যক গারো বাস করে, অর্থাৎ এই 7টা জায়গায় গারোরা বাস করে। বাংলাদেশের বাইরে ভারতের মেঘালয় এবং অন্যান্য রাজ্যেও গারোরা বাস করে থাকে। আর বাংলাদেশের গারোরা কিন্তু সেই তুলনায় সমতলের বাসিন্দা, কিন্তু ভারতে যে গারোরা বাস করেন তারা কিন্তু পাহাড়েই থাকেন। গারোরা সাধারণত নিজেদেরকে মান্দি নামে পরিচয় দিতে ভালোবাসে। আর গারোরাও কিন্তু চাকমাদের মতো মঙ্গল নৃগোষ্ঠীর লোক। তাহলে দেখো ভাইয়া, আমরা কিন্তু এখানে অনেক কিছুতে মিল পেলাম। কৃষিভিত্তিক সমাজ, হ্যাঁ, কৃষিকাজের উপর নির্ভরশীল, মঙ্গল নৃগোষ্ঠীর লোক, তারপর হচ্ছে তাদের যে উৎসবের দিক থেকে হয়তো আমরা মিল পাইনি, তাই না? গারোরা যেহেতু একটি এক্সেপশন, খ্রিস্ট ধর্ম পালন করা, তাই ধর্মীয় দিকেও মিল পাইনি। কিন্তু আমরা যখন পরবর্তীতে এই যে সাঁওতালটাও আমরা হয়তো মিল পাবো না, মারমার রাখাইন যখন পড়বো তারাও বৌদ্ধ ধর্ম পালন করে এবং মিলগুলো আমরা খুঁজে পাবো। তাহলে চলো দেখা যাক সাঁওতালদের সামাজিক অবস্থায়। সাঁওতালরাও এই যে চাকমারা যেমন ছিল পিতৃতান্ত্রিক, সাঁওতালরাও সেরকম পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করে। শুধু এখানে এক্সেপশন, এই যে 3টা পড়ছি আমরা, গারোরা শুধু এক্সেপশন, গারোরা মাতৃতান্ত্রিক সমাজে বিশ্বাস করে। পঞ্চায়েত ব্যবস্থা কোথায় আছে? সাঁওতাল সমাজে। সাঁওতাল সমাজে যে পঞ্চায়েত ব্যবস্থা, এটা কিন্তু আমরা চাকমা সমাজে যেই দেখলাম না, যে কয়েকটা গ্রাম থেকে হয় মৌজা, মৌজা থেকে হয় কি কয়েকটা গ্রাম, তারপরে হচ্ছে সেইভাবে মৌজা থেকে একটা সার্কেল হয়। এরকমই কিন্তু সাঁওতালদের সামাজিক ব্যবস্থাতেও পঞ্চায়েত ব্যবস্থা আছে, যেখানে 5 জন মানুষকে রাখা হয়। এরা হচ্ছেন মানজি হারাম, জগমানজি, জগপরাণিক, গোডেত, নায়কি। আর এই যে নায়কিকে কিন্তু তারা ধর্মগুরুর মর্যাদা দিয়ে থাকে। এরপর তাদের ধর্মীয় অবস্থান। সাঁওতালরা প্রধানত প্রকৃতি পূজারী। গারোদের আদি ধর্ম ছিল সাংসারিক, সাঁওতালরা প্রকৃতি পূজা করে। কিন্তু গারোরা যেরকম খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, সাঁওতালরাও কিন্তু খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, তাদের একাংশ, এটা মনে রাখতে হবে। এবং তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করায় খ্রিস্ট ধর্মের যে আচার বিধি বা বিভিন্ন উৎসব সেসব পালন করে থাকেন। অর্থনৈতিক দিক থেকে সাঁওতালরাও কিন্তু কৃষিকাজের উপর নির্ভর করে। তারা রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় কৃষি শ্রমিক হিসেবে কাজ করে। এবং একই সাথে এটাও সত্য যে সাঁওতালরা আসলে দিনাজপুর, রাজশাহী, রংপুর এই অঞ্চলগুলোতেই বসবাস করেন। সাঁওতালদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই বিভিন্ন খাতে কাজ করে। আবার তারা কিন্তু বিভিন্ন ফসল ফলানোর পাশাপাশি বাঁশ, বেত, শালপাতা দিয়ে যে মাদুর, ঝুড়ি এসব তৈরি হয় সেসবও তৈরি করে, অর্থাৎ কুটির শিল্পের কাজটাও করে থাকে। আচ্ছা, সাংস্কৃতিক দিক থেকে সাঁওতালদের প্রধান খাবার ভাত। সাঁওতালরা মাটির ঘরে বাস করে, যেখানে দেয়াল মাটির তৈরি আর খড়ের ছাউনি থাকে। এটা কিন্তু এখনও আমরা গ্রাম বাংলায় গেলে অনেক গ্রামে হয়তো খেয়াল করতে পারবো। সাঁওতালরা ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং তাদের ফেমাস উৎসব হচ্ছে 2টা, সোহরাই এবং বাহা। এবং এই যে সোহরাই, বাহা বা এরকম উৎসবগুলোতে যেই অনুষ্ঠানটা ফেমাস সেটার নাম হচ্ছে ঝুমুর নাচ, এক ধরনের নৃত্য। আর বিয়ের সময় সাঁওতালদের কিন্তু 3 ধরনের নাচ দেওয়া বইতে ভাইয়া। ঝুমুর নাচ হচ্ছে কখন বলো তো? ঝুমুর নাচ হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক উৎসবে। আর বিয়ের সময় দোন নাচ এবং ঝিকা নাচ, এই 2টা নাচ হচ্ছে ফেমাস। সাঁওতাল মেয়েরা শাড়ি পরে, পুরুষরা ধুতি এবং ইদানিংকালে লুঙ্গিও পরে থাকে। আচ্ছা, তাহলে পোশাকের দিক থেকে নাম মনে রাখি ইম্পর্টেন্ট হচ্ছে গারোদের দকমান্দা, দকশাড়ি, আর চাকমাদের আমরা যে পোশাকটা পরলাম এই 2টাই, পিনন ও হাতি, তাই না? আচ্ছা, তাহলে সাঁওতালদের পোশাকের নাম মনে রাখা নিয়ে আমাদের প্যারা হচ্ছে না। সাঁওতালরা অলংকার পছন্দ করে। তারা যে অলংকার বা গয়না বা জুয়েলারিগুলো পরে সেসব হচ্ছে পিতল বা কাঁসার তৈরি। অনেক পুরুষ সাঁওতালও অলংকার ব্যবহার করে। সাঁওতালদের মধ্যে শিক্ষিতের হার খুব কম হলেও বর্তমানে সাঁওতাল পরিবারে ছেলেমেয়েরা প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি আগ্রহী হচ্ছে।
আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা নিয়ে আসলে খুবই খুশি যে আমাদের ইতিহাসের একটা জিনিস এটা তোমাদের বইতে এখন তোমরা পাচ্ছ। সেটা কি ভাইয়া? 1855 সালের 30 জুন ইংরেজদের বিরুদ্ধে, তখন তো ব্রিটিশ শাসন ছিল, তখন একটা বিদ্রোহ হয়, যে বিদ্রোহের নাম ছিল সাঁওতাল বিদ্রোহ। সেই বিদ্রোহটা সাঁওতালরা করেছিল এবং এই বিদ্রোহের লিড হিসাবে ছিল দুই ভাই, যে দুই ভাইয়ের নাম ছিল সিধু ও কানু। সিধু ও কানুকে কিন্তু সাঁওতালরা বীরের মর্যাদা দেয়, বীর হিসাবে ভক্তি করে। এখানে কিন্তু সালটা মনে রাখা খুবই ইজি ভাইয়া। কেন ইজি ভাইয়া বললাম? কারণ এখানে কিন্তু সালটা দেখো, আমাদের কিন্তু ইভেন নাম্বার যে নাম্বারগুলো মিলে যায় সেসব কিন্তু মনে রাখা সহজ। যেমন 13 মনে রাখার থেকে 15 মনে রাখা কঠিন। ধরো আমি বললাম যে কেউ 3 জুন 1937 সালে কিছু একটা করলো, এটা মনে রাখা কঠিন, কিন্তু এখানে দেখো শেষে 55, 30, এটা কিন্তু মনে রাখা কঠিন। এইসব কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে এটাকে বলা হয় মানুষজনের নিউমেরিক আইকিউ। হ্যাঁ, মানুষজন নিউমেরিক চিন্তাভাবনায় এই সংখ্যাগুলো মনে রাখতে খুব ইজিলি পারে। আচ্ছা, এই যে সাঁওতালরা, এই বিদ্রোহের নায়ক যে দুইজন ছিল, উপমহাদেশের অন্যতম একটা বিদ্রোহ হয়েছিল সিধু ও কানু। তারা যেরকম বীরের মর্যাদা দেয়, আমরা কি করি ভাইয়া? আমরা আমাদের যে বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধারা তাদেরকে বীরের হিসাবে সম্মান করি, তেমনি সাঁওতালরা সিধু ও কানুকে বীর হিসাবে ভক্তি করে। ভৌগোলিক অবস্থান, সাঁওতালদের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের উত্তর পশ্চিমাংশ। ম্যাপটা যদি চিন্তা করি, এখানে খেয়াল করো, উত্তর উপরে, দক্ষিণ নিচে, পশ্চিম হচ্ছে, আমি এইভাবে ধরলে হাতের বাম সাইডে হয় আমার, আর এই সাইডে হচ্ছে পূর্ব। উত্তর পশ্চিমাংশ মানে কি? এই সাইডে না, এই সাইডের দিকে কোন জেলা আছে ভাইয়া? রংপুর, রাজশাহী, দিনাজপুর। এই সাইডে উত্তর পূর্বে কি কি আছে? সিলেট, তাই না? সিলেট, হবিগঞ্জ। পূর্ব দক্ষিণে কি কি আছে? পার্বত্য চট্টগ্রাম এলাকা। আর এই সাইড দিয়ে আছে বরিশাল, আবার এই একটু বামে চাপলে আমরা খুলনা, সুন্দরবন দেখতে পারি। এটা কিন্তু আমরা যদি ম্যাপটা একটু খেয়াল করি ভাইয়া এবং দিকগুলা দেখি, তাহলে কিন্তু উত্তর পশ্চিম বুঝতে আর প্যারা হবে না, যদিও আমি নিজেও এখনো উত্তর দক্ষিণ চিনি না। আচ্ছা, উত্তর পশ্চিমাংশে যত নৃগোষ্ঠী বাস করে তার মধ্যে প্রধান হচ্ছে সাঁওতাল। আর পার্বত্য চট্টগ্রামে বাস করা সংখ্যাগরিষ্ঠ কারা বলতো? চাকমারা। আবার ময়মনসিংহের মিত্রে বাস করা সংখ্যাগরিষ্ঠ নৃগোষ্ঠী হচ্ছে গারোরা। এই তথ্যগুলো কিন্তু মনে রাখতে হবে। কেমন? ধারণা করা হয় সাঁওতালদের পূর্বপুরুষরা কোথা থেকে? ভারতের পশ্চিমবঙ্গ, বিহার এবং অন্যান্য অঞ্চল থেকে এসেছিল। বর্তমানে ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে সাঁওতালদের বাস রয়েছে। সাঁওতালরা অস্ট্রালয়েড নৃগোষ্ঠীভুক্ত লোক। কি নৃগোষ্ঠীভুক্ত? অস্ট্রালয়েড। একটু আগে দেখলাম চাকমা এবং গারোরা ছিল মঙ্গলয়েড। এখানে আনকমন শুধু অস্ট্রালয়েড হচ্ছে সাঁওতালরাই। কেমন? তাদের দেহের রং কালো, উচ্চতা মাঝারি ধরনের এবং চুল কালো আর ঈষদ ঢেউ খেলানো। ঈষদ মানে হালকা, অর্থাৎ কিছু মানুষের একটু বাবরি চুল থাকে না, সেরকম আর কি। এরপর মারমার এই যে দেখো বোমাং সার্কেল, মারমা সমাজের প্রধান বোমাং চিফ বা বোমাং রাজা। অর্থাৎ চাকমাদেরও যেমন একটা সার্কেল আছে, মারমাদেরও একটা সার্কেল আছে, শুধু সেটাকে মারমার সার্কেল না বলে বোমাং সার্কেল বলা হচ্ছে, এবং চাকমা রাজা না বলে বোমাং রাজা, মানে মারমা রাজা না বলে বোমাং রাজা বলা হচ্ছে। অর্থাৎ চাকমা সমাজে যেটা প্র্যাকটিস করা হয় সেটাও আমরা মারমা সমাজে দেখতে পাচ্ছি। মারমারা গ্রামকে তাদের ভাষায় বলে রোয়া। হ্যাঁ, চাকমারা পাড়াকে তাদের ভাষায় কি বলে? আদাম। সেরকমই মারমারা গ্রামকে তাদের ভাষায় বলে রোয়া, এবং গ্রামের প্রধানকে তারা বলে রোয়াজা। হ্যাঁ, রোয়ার সাথে মিলিয়ে রেখে রোয়াজা বলা হয় গ্রামের প্রধানকে। মারমা সমাজ কিন্তু পিতৃতান্ত্রিক। এতক্ষণ পর্যন্ত আমরা এই যে 4 নাম্বারটা চলছে, আমরা কি দেখলাম? শুধু গারোরা বাদে বাকি যেসব আছে তারা কিন্তু সবাই পিতৃতান্ত্রিক। ধর্মীয় দিক থেকে মারমারা বৌদ্ধ ধর্ম পালন করে, এই জন্য মারমাদের গ্রামে বৌদ্ধ বিহার বা কিয়াং বা বৌদ্ধ ভিক্ষু, যাদের আরেকটা নাম হচ্ছে ভান্তে, তাদেরকে দেখা যায়। মারমারা বৌদ্ধদের যে উৎসব, ধর্মীয় উৎসব, বৈশাখী পূর্ণিমা, আশ্বিনী পূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা এসব পালন করে। এইখানে একটি ইম্পর্টেন্ট তথ্য, হ্যাঁ, সেটা হচ্ছে কাপ্তাইয়ের অনতি দূরে। এইটা কেন ইম্পর্টেন্ট এবং কেন শুধুমাত্র মারমা? তোমাদের কাছে মনে হতে পারে না ভাইয়া যে এটা এখানে কেন দিল, এটা তো অন্য কোথাও দিতে পারতো। এখানে দেওয়ার রিজন হচ্ছে এই যে একটা বৌদ্ধ বিহারের লোকেশন দেওয়া,
এই বৌদ্ধবিহারটা মারমারা নির্মাণ করে, সেটা কাপ্তাইয়ের অনতি দূরে মানে হচ্ছে কি ভাইয়া, বেশি দূরে না, হ্যাঁ কাছেই, কাপ্তাইয়ের কাছে চন্দ্রঘোনার কাছে হচ্ছে আবার কর্ণফুলী নদীর দক্ষিণ সাইডে সেই বৌদ্ধবিহার, যার নাম হচ্ছে চিতমরম বৌদ্ধবিহার। সেটা মারমাদের নির্মিত খুবই সুন্দর একটা বৌদ্ধবিহার, তোমরা যদি কেউ ঘুরতে চাও তাহলে দেখতে পারো। আচ্ছা, অর্থনৈতিক দিক থেকে মারমারাও কিন্তু প্রধান উপায় হিসেবে কৃষিকাজ করে থাকে, এবং মারমারাও যেহেতু চাকমাদের মতো পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাস করতে পারে, তাই তাদের চাষাবাদের পদ্ধতিটা হচ্ছে জুম চাষ করা। সাংস্কৃতিক দিক থেকে তাদের বাসস্থান হচ্ছে ঘরবাড়ি বাঁশ কাঠ ও ছনের তৈরি, এবং খুঁটির উপর মাটি থেকে 6-7 ফুট উপরে নির্মিত হয়। মারমা পুরুষেরা মাথায় এক ধরনের পাগড়ি পরে, যে পাগড়িটার নাম হচ্ছে গবং, আর গায়ে জামা লুঙ্গি পরে। মারমা নারীরা যে ব্লাউজ পরে তার নাম আঞ্জি আর থামি। কাপড় বোনার কাজে মারমা নারীরা দক্ষ, তাদের মধ্যে হস্তচালিত এবং কোমর, অর্থাৎ কাপড় বোনার জন্য তাঁতের হাত দিয়ে চালানো হয় এক ধরনের তাঁত আছে, আরেকটা তাঁত আছে যে কোমরে দিয়ে চালানো হয়। এই দুইটাই কিন্তু তারা প্র্যাকটিস করে থাকে। খাবার হিসাবে পার্বত্য অঞ্চলের যে অন্যান্য নৃগোষ্ঠী তাদের মতো কিন্তু তারা ভাত, মাছ, মাংস, শাকসবজি খায়। উৎসবের দিক থেকে মারমারা পুরাতন বর্ষকে, আমরা একটু আগে কি পড়লাম ভাইয়া, এই যে নববর্ষ কেন্দ্রের চাকমাদের উৎসব কি, বিজু। মারমারাও কিন্তু পুরান বছরকে বিদায় করে নতুন বছর বরণ করার উপলক্ষে সাংগ্রাই উৎসব পালন করে থাকে। সাংগ্রাই, এই সময় সাংগ্রাইয়ে তাদের একটা প্রিয় ইভেন্ট হচ্ছে পানি খেলা বা জল উৎসব। তখন তারা দেখা যায় যে একটা নৌকা বা বড় একটা পাত্রে অনেকখানি পানি রেখে একজন আরেকজনের গায়ে পানি ছুটতে থাকে। আমরা ছোটোবেলায় হয়তো অনেকে যেটা করতাম। এপ্রিল মাসের মাঝামাঝি কি, এপ্রিলের 14 তারিখ আমরা পয়লা বৈশাখ বলি, অর্থাৎ আমাদের পয়লা বৈশাখ পালন করা এবং নৃগোষ্ঠী সমাজে তাদের সাংগ্রাই বলো, মারমাদের এই যে সাংগ্রাই, চাকমাদের বিজু বলো ভাইয়া, এই দুটো কিন্তু সেম, হ্যাঁ একই কনসেপ্ট থেকে এসেছে। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ও তারা সাংগ্রাই উৎসব পালন করে থাকে। এই যে ভৌগোলিক অবস্থানে এখানে বলা হচ্ছে পার্বত্য অঞ্চলে যে নৃগোষ্ঠীগুলো বাস করে তার মধ্যে মারমাদের অবস্থান সেকেন্ড। তাহলে ফার্স্ট পজিশন কার, চাকমাদের, কারণ আমরা একদম প্রথমে পড়েছি চাকমারা সংখ্যাগরিষ্ঠ। এবং পার্বত্য চট্টগ্রামের কমন এলাকা কি কি, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সেখানেই তারা বাস করে। পার্বত্য চট্টগ্রামের এলাকা কিন্তু 3টা, এটা কিন্তু ভুল করা যাবে না, 3টা এলাকা। আর এই যে আমরা মারমা বলছি, এই মারমা শব্দটা কিন্তু ম্রাইমা থেকে এসেছে। কেমন? রাখাইনদের পরিবারও পিতৃতান্ত্রিক, অর্থাৎ এতক্ষণে যে পড়লাম এখানে মজার ব্যাপার কি ভাইয়া বলো তো? মজার ব্যাপার হচ্ছে আমরা যে এতক্ষণ পর্যন্ত পড়লাম এখানে শুধুমাত্র গারো সমাজই হচ্ছে মাতৃতান্ত্রিক, আর বাকি 4টা সমাজ, হ্যাঁ 4টা নৃগোষ্ঠীদের সমাজ ব্যবস্থায় কিন্তু পিতৃতান্ত্রিক। ধর্মীয় অবস্থানে রাখাইনরাও বৌদ্ধ ধর্ম পালন করে। তাহলে এই যে এখানে দেখো উল্লেখ করে আছে খ্রিস্ট ধর্ম, তাহলে এখানে লিখেও দিই খ্রিস্ট ধর্ম পালন করে। তাহলে শুধু কারা? খ্রিস্ট ধর্ম পালন করা হচ্ছে সাঁওতালরা এবং গারোরা। ওকে, এই যে রাখাইন শিশুরা, এটা কিন্তু একটু এক্সেপশন, আমরা একটা মজার ব্যাপার, রাখাইন শিশুরা যে ধর্মীয় শিষ্টাচার, ধর্মীয় বিভিন্ন ধরনের নিয়ম শিখে, সেটা কিন্তু বৌদ্ধ মন্দিরে যে বৌদ্ধ ভিক্ষু, একটু আগে কি পড়লাম, বৌদ্ধ ভিক্ষুদের আরেকটা ভান্তে, তাদের কাছ থেকে কিন্তু সেই শিষ্টাচার তারা শিখে থাকে। অর্থনৈতিক দিক থেকে রাখাইনরাও কৃষির উপর নির্ভর করে, এবং তারাও কিন্তু এই যে কমন নৃগোষ্ঠীদের মধ্যে কৃষিকাজ ছাড়াও আরেকটা যে জিনিস কমন ভাইয়া, সেটা হচ্ছে হস্তচালিত, হাত দিয়ে চালানো তাঁত এবং কাপড় বোনার কাজ করা, সেটাও কিন্তু তারা করে থাকে। সাংস্কৃতিক দিক থেকে আমরা এখন কি দেখব? সাংস্কৃতিক দিক থেকে আমরা প্রথমেই দেখছি যে তারা আসলে কোথায় থাকে। তারা থাকে হচ্ছে, আমি বলে দিই তোমাদেরকে, এটা একটু পরে হয়তো দেখা যাবে, পটুয়াখালী, বরগুনা এই অঞ্চলে। এবং এই অঞ্চলের আশেপাশে যেহেতু নদী পাড়, সমুদ্র উপকূল আছে, তাই তারা কি করে, তারা মাচা পেতে ঘর তৈরি করে, হ্যাঁ, যাতে নদী পাড়ের কারণে বা সমুদ্র উপকূলের কাছে থাকার কারণে ঘরটা ভেঙে না যায়, ক্ষতিগ্রস্ত না হয়। কেমন?
এবং রাখাইনরা মাচা পেতে ঘর তৈরি করে, কারো ঘর গোলপাতার ছাউনি, আবার কারো ঘর টিনেরও হয়। তারা কিন্তু ওই যে ইউজুয়াল বৌদ্ধদের যে উৎসব, গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী, বৈশাখী পূর্ণিমা, বসন্ত উৎসব এইসবই পালন করে থাকে। চৈত্র সংক্রান্তি, সংক্রান্তি মানে হচ্ছে শেষ, চৈত্র শেষ হওয়ার, চৈত্র যেদিন শেষ হয় চৈত্র সংক্রান্তিতে রাখাইনরা সাংগ্রাই উৎসব পালন করে। সেটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় আর আনন্দের উৎসব। রাখাইন পুরুষরা লুঙ্গি ও ফতুয়া পরে, পুরুষরা সাধারণত ফতুয়ার উপর লুঙ্গি পরে, আর মন্দিরে প্রার্থনার সময় বিভিন্ন ধর্মীয় ও লোকজ অনুষ্ঠানে তারা মাথায় পাগড়ি পরে। এখানে খুবই ইম্পর্টেন্ট যেটা, পাগড়ি কিন্তু অনেকেই পরে। আমরা দেখলাম না পাগড়িকে গবং বলা হচ্ছে এখানে, হ্যাঁ এরকম কিন্তু পাগড়ি পরে নৃগোষ্ঠীদের মধ্যে অনেক নৃগোষ্ঠীরাই, কিন্তু এখানে এক্সেপশনালি বলা হচ্ছে রাখাইনদের ঐতিহ্যের প্রতীক হচ্ছে পাগড়ি, এটা মনে রাখতে হবে। রাখাইন মেয়েরা লুঙ্গি পরে, লুঙ্গির উপরে ব্লাউজ পরে। ভৌগোলিক অবস্থান, এই যে দেখো পটুয়াখালী, বরগুনা আর কক্সবাজার জেলা, 3টা জেলায় তারা বাস করে। আর রাখাইনরাও কিন্তু মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। তাহলে এখানে এক্সেপশন কে? এখানে এক্সেপশন হচ্ছে একমাত্র অস্ট্রালয়েড গারোরা, তাই না? আর বাকিরা কিন্তু মঙ্গোলীয় নৃগোষ্ঠীভুক্ত লোক। এখানে বলা হচ্ছে তাদের মুখমণ্ডল গোলাকার, দেহের রং ফর্সা, চুল সোজা। রাখাইন যে শব্দটা, এটা এসেছে কোথা থেকে? পালি ভাষার রাখাইন থেকে। রাখাইন অর্থ কি? রাখাইন মানে কি? এই প্রশ্নটা যদি আসে তাহলে সংজ্ঞায় আমরা এইটা লিখতে পারবো যে রাখাইন মানে হচ্ছে রক্ষণশীল জাতি, যারা নিজেদের পরিচয়, সংস্কৃতি ও ধর্মীয় কৃষ্টি মানে হচ্ছে চর্চা, হ্যাঁ এই চর্চাগুলো রক্ষা করতে সচেষ্ট। বর্তমানের মায়ানমার, যেটার আগের নাম ছিল বার্মা, এটাকে বলা হচ্ছে যে রাখাইনরা মায়ানমারের যে আরাকান অঞ্চল আছে সেটাই ছিল রাখাইনদের আগে থাকার আদিবাস। আদিবাস মানে আদি মানে কি? পূর্ব, প্রথম বাসস্থান। রাখাইনরা একসময় আরাকান থেকে এদেশে এসেছিল এবং রাখাইনরা নিজেদেরকে রাখাইন নামে পরিচয় দিতেই পছন্দ করে। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যে পড়ছিলাম ভাইয়া, একটু খেয়াল করে দেখো, আমরা এই যে 5টা টপিকের কথা বললাম, সামাজিক যেটা অলমোস্ট সবার সাথে মিলে যায়, তারপরে আমরা পড়লাম সাংস্কৃতিক জায়গা থেকে একটা বড় ডিফারেন্স এক জায়গাতে থাকে। এই ডিফারেন্সের মধ্যে খাবার, পোশাক আর উৎসব, এই 3টা নিয়ে আমরা যদি কথা বলি ভাইয়া, খাবার কিন্তু অলমোস্ট সব জায়গাতেই সেম, সব নৃগোষ্ঠীর খাদ্যাভ্যাসে। আবার পোশাকের দিক থেকে সবারই স্বাতন্ত্র্য আছে, সবারই পোশাক এক এক রকম। কিন্তু উৎসবের দিক থেকে কিন্তু যদি খেয়াল করো, খ্রিস্ট ধর্ম পালন করা গারো এবং সাঁওতাল নৃগোষ্ঠীর লোক মানুষ ছাড়া বাকি যে নৃগোষ্ঠীভুক্ত লোক, চাকমা, মারমা এবং রাখাইন, তারা কিন্তু প্রায় সেম উৎসবগুলোই পালন করে থাকে, তাই না? আবার সামাজিক এবং সাংস্কৃতিকের বাইরে ধর্মীয় জায়গা থেকেও এই যে ধর্মীয় উৎসবগুলো, সেটাও কিন্তু অলমোস্ট মিলে যাচ্ছে, তাই না? ধর্মের বিচারে চাই 3টা ধর্ম একসাথে মিলে। আবার অর্থনৈতিক দিক থেকেও কিন্তু ম্যাক্সিমামই কৃষিকাজ করছে। আর ভৌগোলিক অবস্থান তো এক জায়গাতে থাকবে, এটা তার বলার কিছু নেই। সো এই জিনিসগুলো কিন্তু মিলে যায়। এখানে খেয়াল করো, আমি এই কারণে এখানে লিখে দিয়েছি একটা ম্যাপে, যেখানে সাঁওতালরা থাকে এই অংশে, এখানে হচ্ছে কি রাজশাহী, দিনাজপুর, রংপুর। গারোরা থাকে এই যে মাঝখানে, যেখানে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইলের মধুপুর, গাজীপুরের শ্রীপুর, জামালপুর, এই 6টা অংশ দেওয়া। আর হচ্ছে সিলেটেও গারোরা থাকে। দেখছো, আমি কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি, আমি কিন্তু পেরে গেছি। এইভাবে একটু মনোযোগ দিয়ে ক্লাস করলে ভাইয়া আর কোনো কিছুই কঠিন লাগবে না। পূর্ব সাইডে এই বরাবর এখানে এতটুকু জায়গায় পার্বত্য চট্টগ্রামে থাকে চাকমার, মারমারা। আর রাখাইনরা থাকে এই যে দেখো কক্সবাজারের দিকে, কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা এই অঞ্চলে। কেমন? অর্থাৎ ম্যাপটা যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য পড়া অনেকটা সহজ হয়ে যাবে। এবং বিজিএস এর মতো সাবজেক্টগুলো, যেটা কিন্তু আসলে অন্য সাবজেক্টের তুলনায় আমরা হয়তো একটু কম গুরুত্ব দিয়ে পড়ি, হ্যাঁ, বা আমাদের কাছে হয়তো একটু প্যারা লাগে, আমরা তো সময় বের করতে পারি না, সেটাই স্বাভাবিক। আমাদের এত চাপ থাকে, আসলে বিজিএস এর জন্য সময় বের করা সহজও না। কিন্তু আমরা যদি এটা চিন্তা করি ভাইয়া, যে আমরা পড়াটা শুধু পরিশ্রমী হয়ে অনেকক্ষণ সময় দিয়ে পড়ার মতো ব্যাপার না, পরিশ্রমের পাশাপাশি স্মার্টলি যদি আমরা পড়া শিখতে পারি তাহলে কিন্তু আমাদের পড়ার এফিসিয়েন্সি বেড়ে যাবে, আমাদের রেজাল্ট ভালো হবে এবং আমরা দেখব যে তখন আমাদের নিজেদের আসলে অনেক আরাম লাগবে
পড়তে, তখন আর কষ্ট লাগবে না যদি আমরা শুধু স্মার্টলি পড়া শিখি। এইখানে স্মার্টলি তোমরা চাইলে কি করতে পারো ভাইয়া, স্মার্টলি আমরা যে 5টা মূল বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করলাম, সেই 5টা মূল বৈশিষ্ট্য 5 জায়গায় লিখে একটা ছক করে প্রত্যেকটার জন্য একটা করে যদি আমরা পেজ বানাই, তাহলে আমরা বইয়ের জাস্ট সব তথ্য আমাদের হ্যান্ড নোটে পেয়ে যাব, তাই না? তাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে পড়াশোনা আমরা যতটা পরিশ্রমী হয়ে, যতটা হার্ড ওয়ার্কিং হয়ে পড়বো, ততটাই আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গা থেকে কতটুকু পড়লে আমার রেজাল্ট ভালো হবে। স্মার্ট মুভ নিতে হবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য। আশা করি তোমরা সবাই অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। আপাতত আজকের এখানেই শেষ করছি, ভবিষ্যতে হয়তো আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।